আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ফের অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। রাশিয়াকে নতুন করে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে ইউক্রেন। সিরিয়ার প্রেসিডেন্টের অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও দেশটির দক্ষিণাঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত আছে। ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানে চলবে জানিয়েছেন সাবেক রুশ প্রেসিডেন্ট এবং বর্তমানে রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারাকেও বিশ্বাস করতে পারছেন না ইহুদিবাদী ইসরায়েল। গত মার্চে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহার করার পর থেকে গাজা জুড়ে ইসরায়েল হাজার হাজার ভবন ঘুরিয়ে দিয়েছে বিবিসির প্রতিবেদন। আঞ্চলিক প্রতিবেশী ভারত ও বাংলাদেশের উদ্বেগ উপেক্ষা করে ব্রহ্মপুত্র নদীর উজানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ শুরু করেছে চীন। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গাজায় ত্রাণ কেন্দ্রের কাছে ইসরায়েলের অতর্কিত হামলায় নিহত ৩৯। গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ফের অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। শনিবার ১৯ জুলাই দুটি ত্রাণ কেন্দ্রের কাছে ঘটনাটি ঘটেছে বলে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে। খবরে এফপি। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজার খান ইউনিসের দক্ষিণ পশ্চিম ও রাফার উত্তর পশ্চিমাঞ্চল অবস্থিত দুটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হতাহতের এই ঘটনা ঘটে। তিনি বলেন, ইসরায়েলি বাহিনীর গুলিতে এসব মানুষ প্রাণ হারান। গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গাজা কর্তৃপক্ষ এইসব ঘটনার জন্য বরাবরই ইসরায়েলি বাহিনীকে দায়ী করে আসছে। এক প্রত্যক্ষদর্শী জানান, ভোর হওয়ার আগে তিনি ৫ আত্মীয়কে নিয়ে খান ইউনিসের আলতিনা এলাকায় ত্রাণ নিতে যান। তখন ইসরায়েলি সেনারা গুলি চালায়। ৩৭ বছর বয়সী আব্দুল আজিজ আবেদ বলেন, আমরা কেউই ত্রাণ পাইনি, প্রতিদিনই যাই আর ফিরে আসি গুলি আর হতাশা নিয়ে। আরো ৩ জন প্রত্যক্ষদর্শীও সেনাদের গুলি চালানোর অভিযোগ করেছেন। পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক চান জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে প্রস্তুত। জেলেনস্কি আরো বলেন, সত্যিকারের শান্তি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে নেতৃত্ব পর্যায়ের বৈঠক হওয়া দরকার। গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতি অর্জনে যা কিছু করা দরকার তার সবই করা উচিত। রাশিয়ার উচিত সিদ্ধান্ত থেকে পালানোর প্রবণতা বন্ধ করা। রাশিয়াকে নতুন করে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে ইউক্রেন। গত মাসে আলোচনা থেমে যাওয়ার পর কিয়েভ এখন চাইছে আগামী সপ্তাহে নতুন করে শান্তি আলোচনা শুরু হোক। গতকাল শনিবার এই প্রস্তাব দেওয়ার তথ্য নিশ্চিত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রস্তাবের বিষয়ে রাশিয়া থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইউক্রেনের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভকে গত সপ্তাহে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাকে শান্তি আলোচনায় গতি আনার দায়িত্ব দেওয়া হয়েছে। চলতি বছরের শুরুর দিকে তুরস্কে অনুষ্ঠিত ২ দফা শান্তি আলোচনায় ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন উমেরভ। তবে বন্দী ও নিহত সেনাদের মরদেহ বিনিময়ের বিষয়ে একটি চুক্তি ছাড়া আলোচনায় তেমন কোনো অগ্রগতি হয়নি। যুদ্ধবিরতি সত্ত্বেও সিরিয়া ছড়িয়ে পড়েছে সাম্প্রদায়িক সহিংসতা। সিরিয়ার প্রেসিডেন্টের অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও দেশটির দক্ষিণাঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত আছে। গত সপ্তাহ জুড়ে সুয়েদা প্রদেশের সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায় সশস্ত্র বেদুইনদের বিরুদ্ধে লড়াই করছে। উভয় পক্ষের বিরুদ্ধেই নৃশংসতার অভিযোগ উঠেছে, খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা সৈন্য মোতায়েন করেছেন, কিন্তু সরকারি বাহিনীর বিরুদ্ধে দ্রুজদের উপর হামলায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। সহিংসতায় এখন পর্যন্ত ৯ শতাধিক মানুষ নিহত হয়েছে। ইসরায়েল দ্রুজদের প্রতি সমর্থন ঘোষণা করে সরকারি বাহিনী ও দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা করেছে। সারা গতকাল শনিবার যুদ্ধবিরতি ঘোষণা করে সংঘাতের অবসানের জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করেন। এই সমঝোতার আওতায় ইসরায়েলের সামরিক হামলা বন্ধের বিষয়টিও আছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তিটি দ্রুজ নাগরিকদের সুরক্ষার শর্তে ইসরায়েল অনুমোদন করেছে।
ইউক্রেনে অভিযান চলবে রাশিয়া। ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে গত সপ্তাহে 18তম রাউন্ড নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের দেশগুলো জোট ইউরোপীয় ইউনিয়ন। এর প্রতিক্রিয়ায় সাবেক রুশ প্রেসিডেন্ট এবং বর্তমানে রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, রাশিয়া এসব নিষেধাজ্ঞায় বিচলিত নয় এবং ইউক্রেনে রুশ বাহিনীর অভিযান চলবে। খবর আরটির। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় মেদভেদেভ বলেন, আমাদের অর্থনীতি অবশ্যই টিকে থাকবে এবং ইউক্রেনের সেনাবাহিনীকে ছত্রভঙ্গ পরাজিত করার কাজও অব্যাহত থাকবে। অদূর ভবিষ্যতে কিয়েভ সহ তথাকথিত ইউক্রেনকে লক্ষ্য করে হামলার মাত্রা আরো বাড়ানো হবে এবং শুধু তাই নয়, মস্কোর উচিত হবে রাজনৈতিকভাবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক চ্ছেদ করা এবং এই ব্লকের সঙ্গে দূরত্ব বজায় রাখা। 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। যুক্তরাষ্ট্রের হিসাব অনুযায়ী গত 3.5 বছরেও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এরই মধ্যে উভয় পক্ষে নিহত ও আহত হয়েছেন অন্তত 12 লাখ মানুষ। এই যুদ্ধের শুরু থেকে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। সিরিয়ার নতুন প্রেসিডেন্টকেও বিশ্বাস করতে পারছে না ইসরায়েল। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারাকেও বিশ্বাস করতে পারছে না ইহুদিবাদী ইসরায়েল। যুক্তরাষ্ট্র সফরকালে এমনই মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এমনকি সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট দেশটির সংখ্যালঘুদের বিশেষ করে দ্রুজ সম্প্রদায়ের উপর হামলা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। ওয়াশিংটনে মার্কিন সিনেটর টেড ক্রুজের সঙ্গে এক বৈঠকে কাটজ বলেন, সারার মতো নেতার উপর আমরা কোনোভাবেই ভরসা করতে পারি না। তিনি জিহাদিবাদী গোষ্ঠীগুলোকে সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যবহার করেছেন এবং ভবিষ্যতে সেগুলো ইসরায়েলের বিরুদ্ধেও ব্যবহার করতে পারেন। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজের বক্তব্য প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। কাটজ বলেছেন, আমরা কেবল ঈশ্বর ও আইডিএফ এর ওপর ভরসা করি যারা ইসরায়েল রাষ্ট্রকে রক্ষা করে। সিরিয়ায় 61 বছর ধরে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসন গত ডিসেম্বরে শেষ হওয়ার পর নতুন প্রশাসন গঠিত হয়েছে। গাজায় হাজার হাজার ভবন পরিকল্পিতভাবে গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল। গত মার্চে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহার করার পর থেকে গাজা জুড়ে ইসরায়েল হাজার হাজার ভবন গুঁড়িয়ে দিয়েছে। বিগত কয়েক সপ্তাহ পুরো শহর ও আশপাশের এলাকা ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, যেখানে আগে হাজার হাজার মানুষ বসবাস করত। স্যাটেলাইট ছবিতে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যাচ্ছে, যেসব এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী অপারেশনাল নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে। এই ধ্বংসযজ্ঞের বড় একটি অংশ পরিকল্পিতভাবে পরিচালিত করা হয়েছে। সেসব জায়গায় ক্ষতিগ্রস্ত ভবন এবং অনেক ক্ষেত্রেই অক্ষত ভবন পর্যন্ত গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যাচাই করা ভিডিওতে দেখা যায় টাওয়ার, ব্লক, স্কুল ও অন্যান্য স্থাপনার উপর ইসরায়েলি বাহিনীর চালানো নিয়ন্ত্রিত বিস্ফোরণে ধুলো ও ধ্বংসাবশেষের বিশাল মেঘ ছড়িয়ে পড়েছে। বিবিসির ভেরিফাই কে একাধিক আইন বিশেষজ্ঞ জানিয়েছে, ইসরায়েল সম্ভবত জেনেভা কনভেনশনের অধীনে যুদ্ধ অপরাধ করেছে, কারণ দখলদার শক্তির মাধ্যমে অবকাঠামো ধ্বংস করাকে সেখানে নিষিদ্ধ করা হয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এর মুখপাত্র জানিয়েছে, তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী কাজ করেছে। ভারত বাংলাদেশের উদ্বেগ সত্ত্বেও ব্রহ্মপুত্রের উজানে বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করল চীন। আঞ্চলিক প্রতিবেশী ভারত ও বাংলাদেশ উদ্বেগ উপেক্ষা করে ব্রহ্মপুত্র নদীর উজানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ শুরু করেছে চীন। শনিবার 19 জুলাই তিব্বতের ভেতর দিয়ে প্রবাহিত এই অভিন্ন নদে বাঁধ নির্মাণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং। খবর এএফপির। চীনের রাষ্ট্রীয় পরিকল্পনায় বলা হয়েছে, নদীর উপর নির্মাণাধীন এই প্রকল্প জিরো কার্বন লক্ষ্যমাত্রা অর্জন এবং তিব্বতের অর্থনৈতিক উন্নয়ন কৌশলের অংশ। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি মধ্য চীনের ইয়াংসিকিয়াং নদীতে নির্মিত বিখ্যাত 3 গর্জেস ড্যামকেও ছাড়িয়ে যেতে পারে। এতে মোট 5টি হাইড্রো পাওয়ার স্টেশন নির্মাণের কথা রয়েছে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় 1.2 ট্রিলিয়ন ইউয়ান।